বারান্দায় দাঁড়িয়ে একলা একলা কি করছেন ইকরা বিবি? তড়িঘড়ি করে চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। ঘুরে তাকায় হাসি মুখে, জবাবে বলে, এমনি একটু বাতাস খেয়ে মনটা হালকা করছিলাম। মনটা আবার ভারী হলো কেন? আরে ওটা তো কথার কথা, মানুষ বলে না বাতাস খেয়ে হালকা হলাম। ধীর পায়ে রুমের ভিতর আস্তে আস্তে বলল ইকরা। অথচ তার কথা মোটেও আমলে নিল না উমর। বলল, কথায় কথায় আবার কি? কথা তো কথাই। আবারও বাড়ির কথা মনে করে মন খারাপ করেছেন? এ বেলায় এসে চুপ মেরে গেল ইকরা। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, মন খারাপ না, এমনিতেই বাড়ির কথা মনে পড়ছিল। এই অবস্থায় তো বেশিরভাগ সময় মেয়েরা বাপের বাড়িতে থাকে, মায়ের আদর যত্ন পায়। আর আমার মা তো জানেও না। জানাননি আপনি? আর কোনোভাবে কি আমি আপনাকে যত্নে রাখতে সক্ষম হচ্ছি না? এটা কেমন প্রশ্ন করলেন ইমাম সাহেব? আপনার যত্নের কবলে পড়ে দিনে একেবারের জন্য রুম থেকে বেরোতে পারি না আমি, আর আপনি বলছেন আপনি যত্ন করতে সক্ষম হচ্ছেন না? হাত দিয়ে কপাল চাপড়ায় মেয়েটা। অসহায় স্বরে বলে, আরে আমি ওভাবে বলি না তো। মায়ের কথা মনে আসলে মায়ের আদর যত্নের কথা এমনিতেই মাথায় এসে যায়। উমরের নিকট এগিয়ে আসে ইকরা। ফের নিজের ভরাট চেহারাটায় উমরের দুহাত রেখে বলে, আপনার যত্নের পরিমাণ আমার চেহারাতেই দেখুন। মেয়েদের প্রিয় পুরুষের যত্ন তাদের চেহারাতেই ফুটে ওঠে। আমার চেহারা দেখেছেন? আপনি তো প্রতিদিনই বলেন আমি দিন দিন সুন্দর হচ্ছি। তার পেছনে মূল কারণ আপনার যত্ন ইমাম সাহেব। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার কি মনে হয় আপনার পরিবারের সব কিছুই ঠিকঠাক থাকলে আমিও আপনাকেও বাড়িতে থাকতে দিতাম? দিতেন না? মোটেও না। ওখানে বউ বাচ্চা রেখে এখানে আমি চিন্তায় অনাহারীর মতো ছটফট করতাম। কথাগুলো শুনে হেসে ফেলল ইকরা। হাসল উমরও। অতঃপর ইকরার বিষণ্ণ তারা হারিয়ে গেল নিমিষেই। ধরণীতে তখনও পুরোপুরি আলোর রেখা পৌঁছায়নি। হালকা আলোতে অস্পষ্ট প্রকৃতি। চতুর্দিকে পশু পাখির ডাক ব্যতীত অন্য কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। শহরের বুকে বিরাজ করছে অদ্ভুত নীরবতা। সকলে এখনো ঘুমের ঘোরে মগ্ন। ঘরে মিরর না থাকায় এমনিতেই বোরকা পরে রেডি হচ্ছে হুমায়রা। সামনেই মাথার টুপি পকেটে পুরে ভদ্রপুরুষের ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে কৃষাণ। হুমায়রা রেডি হলেই তাকে নিজের ক্যাফে দেখানোর জন্য নিয়ে যাবে। বোরকা পরে বরাবরের মতোই উপরে 7 লেয়ারে নিকাব পরে নিল হুমায়রা। এগিয়ে এসে বলল, চলুন। কৃষাণ চোখ তুলে তাকালো। ফোন পকেটে রাখতে রাখতেই হুমায়রার নিকাবের দিক লক্ষ্য করলো। পরপর ঝুঁকিয়ে এসে নিকাবে হাত রাখলো। খানিক বাকিয়ে থাকা নিকাবটা ঠিকঠাকভাবে পরিয়ে দিল। কিছুক্ষণ কালো নিকাবের মাঝে মেয়েটার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট চোখজোড়া দেখল। মনোগহীনা আবিষ্কার করলো একটা নতুন সত্যি। মেয়েদের নিকেবের মাঝে ভেসে থাকা আঁখি যুগল মারাত্মক সুন্দর, একেবারে বর্ণনাহীন সুন্দর যাকে বলে। হঠাৎ কোনরূপ বাক্য বিনিময়হীন প্রথম লেয়ারটা হুমায়রার চোখের উপর নামিয়ে দিল কৃষাণ। এতেও চোখগুলো পুরোপুরি ঢাকেনি। মেয়েটার ফ্যালফ্যাল চাহনি তখনও বোঝা যাচ্ছে। আরেকটা লেয়ার টেনে দিল সে। অমনি নেত্রযুগল কালো কাপড়ের আড়ালে চলে গেল রমণীর। এ বেলায় এসে স্বস্তি পেল মানব। স্ত্রীর মোজা পরা হাতখানা মুঠোয় পুড়ে নিয়ে হাঁটা ধরল। শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, লেয়ার টেনে দেওয়ার সমস্যা হচ্ছে? আহা, ঠিক আছে। কাপড় অত ভারী না হওয়ায় খানিক অস্পষ্ট হলেও সবকিছু দেখতে পাচ্ছে হুমায়রা। সাথে তো তার সবচেয়ে নির্ভরযোগ্য হাত আছেই। এই হাতে হাত রেখে তো চোখ বন্ধ করেও নির্ভয়ে চলতে পারবে সে। উঠোনে পা রাখতেই চমকে গেল হুমায়রা। রক্তলাল কৃষ্ণচূড়ারা যেন প্রলেপ এঁকে দিয়েছে জমিন জুড়ে। সেই দৃশ্য দেখে পদযুগল থামিয়ে দেয় মেয়েটা। মুগ্ধ কণ্ঠে আওড়ায়, মাশাআল্লাহ। কিছু ফুল নিই আমি? এখন এগুলো নিয়ে কোথায় রাখবি? একটু পরেই তো ফিরবো আমরা, তখন নিয়ে যাবে। এখন চল। বলেই পা চালালো। হুমায়রাও কথা না বাড়িয়ে পা মেলালো। তক্ষুনি ফের ভেসে আসলো মানুষটার ভরাট স্বর, তোর কি ফুল খুব পছন্দ? হুম, অনেক। আপনার পছন্দ না? হুম, তবে সব ফুল নয়, কয়েকটা পছন্দ। তার মধ্যে সবচেয়ে পছন্দ টিউলিপ। হুম, আমিও শুনেছি এই ফুলটা অনেক সুন্দর, তবে দেখিনি এখনো। রবি, অভি ও সাইফুল 3 বন্ধু একসাথে মসজিদ থেকে বেরিয়ে আসলো। ফজরের নামাজটা প্রতিদিনই দেরি হয়ে যায় তাদের। মসজিদে তখন মুসল্লিদের আনাগোনাও থাকে না। অবশ্য এমনিতেও 4-5 জনের বেশি মানুষ কখনোই হয় না। শহরের মসজিদগুলো যেন আজকাল একটু বেশি মুসল্লিদের অভাবে ভোগে।
মসজিদে আসার পর থেকে এইটুকু পর্যবেক্ষণ করছে তারা। যদিও মাস কয়েক আগে তাদের ক্ষেত্রেও একই কাণ্ড ঘটতো, কিন্তু কৃষাণের জন্য সে অভ্যাস আর ধরা রাখা হয়নি। সবগুলোকে জোর করে হলেও নিজের সাথে মসজিদে নিয়ে গেছে সে। অতঃপর এখন তাদের নিজেদেরই নামাজ আদায়ের অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম কৃষাণের উপর বিরক্ত হতো, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তে চাইতো না, কিন্তু এখন এক ওয়াক্ত বাদ পড়লেই যেন অশান্তি লাগে। সমসাময়িক জেনারেশনের কবলে পড়ে সেদিন সুখ খুঁজতে যেই ছেলেগুলো নেশার জগতে পা রেখেছিল, সেই ছেলেগুলো আজ বুঝতে পারে প্রকৃত সুখ শান্তি শুধু রবের ধারেই মেলে। আগে মনে হতো কেউ তাদের ভালোবাসে না, শুধু নেশাই তাদের পেশা। আর এখন যেন ভালোবাসার মানুষের অভাব নেই, সকলের কাছেই কোনো না কোনো মাধ্যমে প্রিয় হয়ে উঠেছে তারা। এখন আর কেউ দেখলেই নেশাখোর বিড়িখোর বলে ঘৃণার উপাধি দেয় না, বরং পরম স্নেহে আগলে নেয়। পিচঢালা রাস্তার বুকে গর্জন তুলে সাই সাই গতিতে এগিয়ে যাচ্ছে একটি কালো বাইক। বাইকে বসা একজোড়া কপতি নীরবতায় সেই গর্জন যেন আরো প্রকট হয়েছে। ভোরবেলা হওয়ায় পুরো শহর তখন শান্ত, মানব শূন্যতায় ভুগছে যেন রাস্তার প্রতিটা কোণা। সহসা নীরবতা চিরে ধ্বনিত হলো, মিঠু কোথায়? সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় এক হাতে হুমায়রাকে ও অন্য হাতে মিঠুকে ব্যতীত আর কিচ্ছুটি সঙ্গে নিয়ে আসেনি কৃষাণ। এরপর থেকে মিঠু সবসময় তার সঙ্গেই থেকেছে। রবিদের সাথে যে ব্যাচেলর রুমটায় সে থাকতো, সেখানেই আপাতত আছে মিঠু। কৃষাণ উত্তর করল, আমার বন্ধুদের কাছে নিয়ে আসবো আজকে। আপনারা যখন বাসা থেকে বেরিয়ে যেতেন তখন ও কোথায় থাকতো? আমাদের সাথেই ক্যাফেতে নিয়ে আসতাম। আমার কাছে দিয়ে আসলেই পারতেন। হুম, পরের দিনই তোর মামি আমার ভোলাটাকে নিয়ে নালায় ফেলে আসতো। মুখটা চুপসে গেল হুমায়রার। অবশ্য কথা মিথ্যে নয়, যেখানে স্বার্থ ছাড়া মানুষই বাঁচতে পারে না, সেখানে পোষা প্রাণী তো দূরের কথা। সে আর কথা বাড়ালো না, নির্বাক চিত্তে আশপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। এর মাঝেই শুনতে পেল মানুষটার কণ্ঠ। হ্যাঁ হুজুরনি, হুম। আমি যে তোকে তুই বলে সম্বোধন করি, এতে কি খারাপ লাগে তোর? সম্বোধন চেঞ্জ করতে হবে? বিভ্রান্তিতে পড়ে গেল হুমায়রা। প্রথম দিকে কৃষাণের তুই সম্বোধনটা খারাপ লাগলেও এখন অভ্যস্ত হয়ে গেছে, যার দরুন মানুষটার মুখে অন্য সম্বোধন শুনতে বেমানান লাগে। কিন্তু লোক সমাজে স্ত্রীকে তুই সম্বোধন করাটাও দৃষ্টিকটু। কিছুক্ষণ ভেবে চিনতে মেয়েটা বিরস কণ্ঠে জবাব দিল, আপনার যেটা ইচ্ছে ডাকুন, তবে তুই শুনতে শুনতে এখন অন্য ডাক আপনার মুখে বেমানান লাগে। হুম, বুঝলাম। ভাবছি এখন থেকে রিমিক্স সম্বোধন করব, যেখানে যেটা প্রয়োজন। কিন্তু পার্সোনালি তুই ইজ পার্মানেন্ট, কারণ তোকে তুইতেই সবচেয়ে বেশি আমার আমার লাগে। কিঞ্চিত হাসলো হুমায়রা। অতঃপর বাকি রাস্তা নীরবেই শেষ করলো। একটা নান্দনিক ক্যাফের সামনে এসে বাইক থামালো তাদের। বাইক থেকে নেমে দাঁড়ালো হুমায়রা। সামনে তাকাতেই দৃষ্টিগোচর হলো ক্যাফের নেমপ্লেট। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা কেইচ ক্যাফে। মেয়েটার দৃষ্টি কিছুক্ষণ লেখাটাতেই স্থির হয়ে রইল। বাইক স্ট্যান্ড করে এগিয়ে এলো কৃষাণ। তার এক হাত মুঠোয় পুরে নিয়ে সামনে এগোতে এগোতে বলল, চল। একটা টেবিলে বসে চুপচাপ ক্যাফের ভিতরটা পর্যবেক্ষণ করছে হুমায়রা। চারপাশে লাইটিং করা, মরিচবাতির ভিন্ন ভিন্ন আলোয় কালারিং হয়ে আছে পুরো ক্যাফে। সে যখন সবকিছু পরখ করতে ব্যস্ত, তখনই খাবারের মেনু নিয়ে তার সামনে হাজির হলো কৃষাণ। মেনুটা তার হাতে ধরিয়ে দিয়ে ওয়েটারের ন্যায় বলল, এখান থেকে আপনি কি অর্ডার করতে চান ম্যাম? হুমায়রা মেনু থেকে দৃষ্টি সরিয়ে মানুষটার দিক চাইল, ব্রুকুচকে বলল, আপনি কি এখানে সবার সাথে এভাবেই কথা বলেন? নো ম্যাম, ইটস অনলি ফর ইউ। মেয়েটার ভ্রুযুগল তখনও কিঞ্চিত কুচকানো। কৃষাণ এবার ওর পাশে বসলো, বলল, আমি ওয়েটারের কাজ করি না, অভিও সাইফুল করে এগুলা। তবে এরাও এভাবে কথা বলে না, নর্মালি মেনু দিয়ে দেয় শুধু। ও আচ্ছা, আপনি কি তাহলে খাবার বেক করেন? হুম, এখন কি খাবেন বলুন মহারানী? আপনি চাইলে সবগুলো আপনার জন্য বরাদ্দ করা হবে। না, কিছু খাবো না, সকাল সকালে এসব খেতে ইচ্ছে করছে না। তাহলে শুধু কফি করে দেই? উম, অন্যদিন। আজকে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে আমার, বাসায় চলুন, ঘুমাবো আমি। কৃষাণ আর জোর করলো না। স্ত্রীর কথা মোতাবেকই ক্যাফে ছেড়ে বেরিয়ে পড়লো দুজনে। অতঃপর রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ক্যাফে কেমন লেগেছে? সামনের দিক তাকিয়ে বাইক চালানোর মাঝেই প্রশ্ন ছুড়ল কৃষাণ। উত্তরে শোনা গেল হুমায়রার উৎফুল্ল স্বর, অনেক সুন্দর। কিছুদিন পর আরেক জায়গায় এমন আরেকটা ক্যাফে করা হবে, ওটাতে অভি আর রবি থাকবে, এটাতে আমি আর সাইফুল। কষ্ট হয়ে যাবে না অনেক?
কিছুক্ষণ নীরব রইল পরিবেশ। পরপরই বাতাসের সাথে ভেসে আসলো মানুষটার ভরাট স্বর। আমি পৃথিবীর সকল কষ্ট নির্দ্বিধায় সয়ে নেব, শুধু তোকে সুখী রাখার জন্য। হুমায়রা ধমকালো। হতবিহবল হলো তার দৃষ্টি। নিরুত্তর হয়ে রইল মেয়েটা। হৃদয় ছুঁয়ে গেল ভালো লাগায়। এর মাঝেই বাড়ির গেটে এসে পৌঁছালো তারা। নেমে পড়ল হুমায়রা। ফের শুনতে পায় মানুষটার গলা। হাই হুজুরনি। পকেট থেকে একটা নর্মাল রেডমি সেট মোবাইল বের করলো কৃষাণ। পরপর সেটা বাড়িয়ে দিল হুমায়রার দিকে। বলল, ওটাতে আমি সবকিছু সেট করে দিয়েছি। আমার নাম্বার ব্যতীত কারো নাম্বার যেন অ্যাড না হয় এখানে। কারো নাম্বার বলতে যে কৃষাণ বাড়ির লোকদের কথা বুঝাচ্ছে সেটা বুঝতে পারল হুমায়রা। সে বাধ্যের ন্যায় উত্তর করল, আচ্ছা। এখন তাহলে আমি আসি। দরজা জানালা ঠিকঠাক লক করে ঘুমাবি। আমি দুপুরের মধ্যে আবার আসবো, চিন্তা করিস না। হুম। দুপুর 1:30টার দিকে বাসায় ফিরল কৃষাণ। গেটের কাছ থেকেই হুমায়রাকে কল করে আদেশ ছুড়ল। পৃষ্ঠে মেয়েটাকে কোনো প্রশ্ন করার সুযোগও দিল না। এর আগে আঙ্গুল চেপে কল কেটে দিল। হুমায়রা আহাম্মকের মতো কিছু সময় ফোনের দিক তাকিয়ে থেকে স্বামীর কথা মতোই কাজ করল। বেশ কজন ছেলেপুলে নিয়ে রুমে প্রবেশ করল কৃষাণ। ভিতর থেকে আসা শব্দে বোঝা যাচ্ছে কোনো মালপত্র নিয়ে এসেছে সে। একটা সময় শব্দ থেমে গেল, শুধু কয়েকটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। তন্মধ্যে কৃষাণের কণ্ঠটাই মনোযোগ দিয়ে শুনল হুমায়রা। শুক্রিয়া, কষ্ট দিলাম আপনাদেরকে। আরে না, কি যে বলো না, আজ তাহলে আসি। অতঃপর কিছু পায়ের শব্দ ধীরে ধীরে কক্ষ হতে বিলীন হতে লাগলো। তখনই ভিতর থেকে কৃষাণের ডাক কর্ণকুহর হলো। রুমে আয় হুজুরনি। রুমে প্রবেশ করতেই হুমায়রা দেখল একটা ওয়ার্ড্রপ, রান্নার জন্য গ্যাসের চুলা, গ্যাস ও রান্নাবান্নার জিনিসপত্র সহ অনেক কিছুই আনা হয়েছে। এতক্ষণ এগুলোই সেট করে দিয়ে গেছে কিছু লোক। অবশ্যই এর জন্য টাকা দেয়া হয়েছে তাদের। মেয়েটা মনোযোগ সহকারে সবকিছু পরখ করার মাঝেই তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল কৃষাণ। বলল, খেয়ে নে তাড়াতাড়ি, আমার যেতে হবে এক্ষুনি। প্যাকেটটার দিক তাকালো হুমায়রা। সেখান থেকে তীব্র সুঘ্রাণ নাকে পৌঁছাচ্ছে। বেশ সুস্বাদু খাবার বোধ হয়। এতক্ষণের খিদেটা মুহূর্তেই জেগে উঠল তার। মানুষটার দিক তাকিয়ে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আপনি খেয়েছেন? আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না তোর। আমি ক্যাফেতে যখন ইচ্ছে তখন খাই। আপনি না বলেছিলেন ওসব ভাজা পোড়া বাইরের খাবার আর খাবেন না? এখন থেকে আর খাবো না। তুই তো এসে গেছিস, তোর হাতের রান্নাই খাবো। তবে আজকে আর রাখতে হবে না, আগামীকাল থেকে একেবারে চলবে। হুম। আচ্ছা, এখন তাহলে আমি ক্যাফেতে যাই। সকালটা এসব আনতে গিয়ে কাটিয়ে দিয়েছে। রাতে তাড়াতাড়ি ফিরবেন। আচ্ছা। অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরল কৃষাণ। রাত তখন প্রায় 9টার কাছাকাছি। শহরের মানুষদের কাছে এটা কেবল রাতের শুরু বললেই চলে। রাতের বেলায় ক্যাফেতে ছেলে মেয়েদের ভিড় একটু বেশিই থাকে, যার দরুন বেশ রাত অবধি ক্যাফে খোলা রাখতে হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে হুমায়রা একা বিধায় বন্ধুদের কাছে দায়িত্ব দিয়ে বাসায় চলে এসেছে কৃষাণ। দরজায় করাঘাত করে হুমায়রাকে মৃদুস্বরে ডাকলো সে। হুমায়রা। কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ কর্ণপাত হতেই তড়িৎ গতিতে এসে দরজা খুলে দিল হুমায়রা। যেন এতক্ষণ এরই অপেক্ষায় ছিল সে। কৃষাণের কোলে মিঠুকে দেখতেই মুখে হাসি ফুটল রমণীর। হাত বাড়ানোর আগেই প্রাণীটিকে তার কোলে দিয়ে দিল কৃষাণ। পরপর 5টি হাদিসের বইয়ের সাথে 5টি ফুল তার হাতে ধরিয়ে দিয়ে কপালে গভীর চুমু খেল। চোখের পলকে এতগুলো ঝটকা সামলাতে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল নিমিষেই। চোখ বড় বড় করে চাইল মানুষটার পানে। ওর হাল দেখে ঠোঁট চেপে হাসল কৃষাণ। দরজা লক করে খানিক ঝুঁকলো মেয়েটার দিকে। ফুলগুলো দেখিয়ে প্রশ্ন ছুড়ল। বলতো, এগুলো কি ফুল? সম্বিত ফিরল হুমায়রার। ঘন ঘন পল্লব ঝাপটে নিজেকে স্বাভাবিক করল। মিহিস্বরে জবাব দিল, চিনি না তো। একটু থেমে বলুন। টিউলিপ? হুম। মাশাআল্লাহ, কি সুন্দর। এগুলোই তাহলে আপনার সবচেয়ে পছন্দের ফুল? সবচেয়ে পছন্দের ফুল তো থাকে আমার মন গহীনে। সে পবিত্র ফুলের সন্ধান আমি ব্যতীত কেউ পায় না। বলতে হবে না আপনার, বখাটে পুরুষ। তোকে তো মোটেও বলা যাবে না। আমি কিন্তু এখন আর বকেটে নেই। তবে তুই চাইলে সারা জীবনই আমি বকেটে বলতে পারিস, সমস্যা নেই। 6 রাতেও বাইরে থেকে আনা খাবারই খেলো হুমায়রা ও কৃষাণ। খাবার খাওয়া শেষ হতেই হুমায়রার কোলে শুয়ে পড়ল ছেলেটা। বরাবরের মতোই মেয়েটার পেট জড়িয়ে ধরে আদেশ ছুড়ল, চলে হাত বোলা।
বিলম্বহীন চুলে হাত বুলাতে লাগলো হুমায়রা। এর ফাঁকেই জিজ্ঞেস করলো, ইউনিভার্সিটিতে যাবেন না আর? না। পরীক্ষা দিবেন না? হুম। আমারও পরীক্ষা কি? কেন, আমি তো ইকরার থেকে শুনেছি আপনি নাকি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। ছিলাম, এখন আর নেই। ব্রেন তো আগেরটাই আছে, কাজে লাগালেই হয়। ইচ্ছে নেই। ইচ্ছেটা কোথায় গেছে? মরে গেছে মানুষের কথার ভিড়ে। সব কথা কানে না নিলেই তো হয়। কিছু কথা বুকে গেঁথে যায়, চাইলে সরানো যায় না। এর জন্যে অন্যের কথায় নিজেকে ধ্বংস করে দিতে হবে? একদিনে ধ্বংস হইনি আমি, প্রতিনিয়ত অবহেলায় আর কথার আঘাতে তিলে তিলে নিজেকে ধ্বংস করেছে। মির্জা বাড়ির প্রথম সন্তান ছিল আলভি মির্জা, আর 2 বছর পর দ্বিতীয় সন্তান হয়ে জন্ম হয় আমার। ছোটবেলা থেকে স্বভাবে আমার পুরো বিপরীত ছিল আলভি। আমি ছিলাম চঞ্চল, জেদি, আর ও ছিল শান্ত ভদ্র। আলভি আমার আম্মুরও প্রথম সন্তানের মতোই ছিল। আম্মুকে নিজের ছেলের মতোই মানুষ করেছে, যার দরুন ওর স্বভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল আম্মু। আমার জেদি চঞ্চল স্বভাবটা হয়তো সেজন্যই পছন্দ হতো না আম্মুর। সবসময় আলভিকে দেখিয়ে আমায় কথা শোনাতো। পড়ালেখার ক্ষেত্রে আমি ক্লাসে ফার্স্ট হলেও আলভির থেকে সবসময় কম মার্ক আসতো আমার। স্কুলে স্যারদের প্রশংসায় যতটা খুশি হতাম, বাড়িতে এসে মায়ের গম্ভীর মুখখানা দেখতে ততটাই নিরাশ হতাম। কখনো মায়ের মুখ থেকে আমার প্রশংসা শুনতে পাইনি। এভাবেই দিন কেটে যায়। একসময় আমি আলভির সাথে দূরত্ব সৃষ্টি করি, একে একই ঘরের সবার সাথে নিজেকে গুটিয়ে নেই। যখন আমার এসএসসির রেজাল্ট আসে, তখন থেকে শুরু হয় আমার নতুন জীবনের। এসএসসিতে আমার কিছু নাম্বারের কারণে এ প্লাস মিস হয়ে যায়। আমার নিজেরও সেদিন খুব কষ্ট লেগেছিল, সাথে আম্মুর কথায় মেজাজ পুরো খারাপ হয়ে যায়। এখানেও আম্মু আলভিকে টানতে ভুলেনি। আমি জানি সবকিছুর পেছনে তিনি আমার ভালোটাই চেয়েছেন, তবে সে চাওয়ার ধরন আমাকে খারাপ করে দিয়েছে। তাই তার প্রতি কোনো অভিযোগ রাখিনি আমি, বরং সব অভিযোগ নিজেকে দিয়ে আমি নিজে বদলে গেছি। সেদিন রাতে বাইরেই কাটিয়েছে, আর পরিচিত হয়েছি নিকোটিনের সাথে। এরপর থেকে আমি সিদ্ধান্ত নেই, ভালো যেহেতু কখনো হতেই পারবো না, তখন বিগড়ে যাব। বিগড়ে গিয়ে কথা শুনলেও গায়ে লাগবে না, অথবা নিজেকে বিগড়ে ফেলে আমি। কলেজে উঠেও রবিদের সাথে বন্ধুত্ব হয়, ওদের সাথে থেকে নিজের মতো চলতে থাকে। তখন আম্মু আবার নতুন শুরু, পড়ালেখা করে না বলে আমাকে কাজে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু আমার আর তখন কোনো কিছু গায়ে লাগে না, আমি নিজের মতে ফুর্তি করতে থাকি। এভাবেই জীবনকে তুলে দিয়ে অন্ধকার ভবিষ্যতের হাতে, যেখানে কোনো মায়া নেই, পেছুটান নেই, কারো চিন্তা নেই, কারো হুকুম নেই। শুধু বিন্দাস হয়ে চলবো, আর হুট করে একদিন দুনিয়া থেকে উধাও হয়ে যাব। কিন্তু এর মাঝেই তুই এলি। ভেবেছিলাম তোকেও সবার মতো নিজের জগৎ থেকে সরিয়ে রাখবো, অথচ তুই কি করলি? আমার সকল নিয়মের ঊর্ধ্বে গিয়ে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমার অন্ধকার জীবনটাতে আলো হয়ে ঢুকে গেলে। কিন্তু আমি যে আরেকজনের মাঝে হারিয়ে গেছি, এখন এর শাস্তি কি হবে? কি? কণ্ঠ শিঙ্গে উঠল কৃষাণের। শোয়া থেকে সাথে সাথে উঠে বসলো সে। ভয়ে মেয়েটা জমে গেল একদম। হুমায়রার চেহারায় সিরিয়াস ভাব, সেখানে স্পষ্ট অনুশোচনা আর ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কৃষাণ আরেক দফা ধমকে উঠল। কিরে, কথা বলছিস না কেন? আসলে মেয়েটার গলায় কথা আটকে যায়, অসম্পূর্ণ বাক্য বিনিময় করতে সক্ষম হয় না। কৃষাণের মেজাজ বিগড়ায়, শব্দ করে দুহাতের অস্পর্শ বান্ধনে খাটের সাথে আটকে ধরে হুমায়রাকে। শান্ত অথচ শক্ত কণ্ঠে বলে, ফাজলামো করিস না হুমায়রা, আম ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইউ। আমায় ক্ষমা করে দিন দয়া করে। আসলে আপনার থেকে দূরত্বে থাকাকালীন আমি একজনের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। তার নাম। কথা সম্পূর্ণ করতে পারে না সে। প্রতিমধ্যেই তাকে থামিয়ে দেয় কৃষাণ। ঠান্ডা কণ্ঠে হুমকি দেয়, হুমায়রা, মিথ্যে বলিস না, মেরে ফেলবো কিন্তু একদম। মিথ্যে নয়, আমি তাকে সত্যি কানের কাছে উচ্চ শব্দে বাক্যটুকু শেষ করতে সক্ষম হলো না হুমায়রা। আতকে উঠে পাশে তাকাতেই বুক শুদ্ধ ছ্যাদ করে উঠল তার। কাজ করা খাটে শক্ত কাঠে সজোরে ঘুষি বসানোর দরুন কৃষাণের হাতের প্রতিটা আঙ্গুল ইতিমধ্যেই টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে আরেকটু হলে চামড়া ভেদ করে যেন রক্ত বের হবে সেখান থেকে। অপ্রত্যাশিত ঘটনায় মেয়েটা চমকে তাকায় মানুষটার মুখ পানে। অস্বাভাবিক মুখশ্রী তার, অত্যাধিক রাগে কপালের প্রতিটা রগ ভাসমান হয়ে উঠেছে। রক্ত চক্ষু জোড়া দৃষ্টিগোচর হতেই খানিক কেঁপে ওঠে হুমায়রার শীর্ণ কায়া। বিচলিত সত্তা আপনা আপনি এসে ছুতে নেয় স্বামীর হাতখানা। অমনি এক ঝটকায় তার থেকে হাত ছাড়িয়ে নেয় কৃষাণ।
পরপর কোনরূপ কথাবার্তাহীন বিছানা থেকে নেমে সোজা দরজার দিক হাঁটা ধরে। হুমায়রা তবদা খায়, ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, এই কোথায় যাচ্ছেন আপনি? সম্পূর্ণ কথাটা তো শুনে যান। আমার ভালোবাসার নাম, মানুষের নামটা না শুনে এইভাবে ফায়ার হয়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি ফেরারি মানবের মাঝে হারিয়েছি, তার লেখার মাঝে আবারও নতুন করে হারিয়েছি আমি। বেপরোয়া গতিতে চলন্ত পদযুগল এবেলায় এসে থেমে যায় কৃষাণের। নিজের অতি গোপনীয় পরিচয়টা রমণীর মুখে শুনতেই তৎক্ষণাৎ পিছু মুড়ে তাকায় সে। রুকুচকে বলে, কি বললি নামটা? ফেরারি মানব। কৃষাণের চোখ মুখ ছানা বড়া। তার এমন আশ্চর্যান্বিত চেহারা দেখে হাসি পেল হুমায়রার। ঠোঁট চেপে হাসি দমানোর মধ্যেই তার দিকে তীক্ষ্ণ চোখে বিরক্তি নিয়ে চাইল মানুষটা। অমনি খানিক শব্দ করে হেসে ফেলল মেয়েটা। কৃষাণ ভ্রু গোটায়। তাকে বোকা বানিয়ে এখন হাসছে মেয়েটা। সে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। এতে হাসি আরো খিলখিল হয় রমণীর। মানুষটাকে এগোতে দেখেও হাসি থামাতে পারে না সে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। অকস্মাৎ একজোড়া পুরু ঠোঁটের আক্রমণে জবান বন্ধ হয়ে যায় মেয়েটার। হাসির তোপে দুলতে থাকা ক্ষীণ দেহটা জমে যায় তৎক্ষণাৎ। কৃষাণের গলার কাছে শার্টটা খামচে ধরে সে। বড্ড ভার বেড়েছিস না? তুই যে আমার ক্ষেতের দেশি টমেটো বলে গেছিস বোধহয়। আরেকবার এরকম ফাজলামি করলে একদম সস বানিয়ে ছাড়বো তোকে। কি যেন চোখ জোড়া আস্তে ধীরে মেলে তাকালো হুমায়রা। এলোমেলো দৃষ্টি নুয়ে রেখে মিহিস্বরে উত্তর করল, আপনি তো পুরোটা না শুনেই রেগে গেলেন, আবার নিজেকে আঘাত করে বসলেন। আরেকবার এরকম ফাজলামি করলে একদম সস বানিয়ে ছাড়বো তোকে। তো কি করতাম? নিজেকে আঘাত না করলে যে ম্যাচে ছাড়ি আরেকটু হলে তোকে আঘাত করে বসতাম। তো আমাকেই করতেন, মেজাজ তো আমি বিগড়েছি। মাথা খারাপ। একটা সময় তুলতুলে শরীরটায় আমার শক্ত হাতের আঘাত লেগেছিল। ভাবলেই তো আজও বুক পড়ে যায়। যদি সময় ফিরে আনার কোনো উপায় থাকতো, তবে দুনিয়ার সব নিয়ম অতিক্রম করে হলেও তখনকার ওই পিতঘটে সময়টুকু ফিরিয়ে এনে তোকে আঘাতের বদলে আদরে বনিয়ে নিতাম আমি। হুমায়রার চোখ বন্ধ। তার চোখে মুখে মানুষটার উষ্ণ অশান্ত নিঃশ্বাস পড়ছে। কপালে কপাল ঠেকিয়ে রেখেছে সে। কিয়ৎক্ষণ চুপ থেকে ফের ধ্বনিত হলো তার কাতর কণ্ঠ। সেদিনগুলোর জন্য আমি বড্ড সরি রে প্রাণ পাখি, অগণিত সরি। হুমায়রা থমকে রয়। শব্দ উচ্চারণ করতে গিয়ে গলা আটকে আসে মেয়েটার। এতটা সুখ বুঝি সৃষ্টিকর্তা তার নসিবে লিখে রেখেছিল? চোখের কোণে অত্যাধিক সুখের অশ্রুরা বেরিয়ে জমায়। থেমে থেমে বলে, আপনার দেয়া সুখের কাছে সেই নগণ্য দুঃখেরা অচিরেই ধুয়ে মুছে গেছে। খুব বেশি না, শুধু আমার বেপরোয়া আমিটাকে তুই সবসময়ের মতো আগলে রাখিস। কথা দিচ্ছে ইনশাল্লাহ খোদার এই অনিয়মিত বান্দা তোকে ভালোবাসতে কখনো অনিয়ম করবে না। আবেশে হৃদয় জুড়ে যায় হুমায়রার। হাতের বাঁধনখানা আরো দৃঢ় হয়। কৃষাণও বেশ শক্ত করে জড়িয়ে রাখে তাকে। অতঃপর পাড়ি জমায় নিদ্রা রাজ্যে। পরদিন সকালে সূর্যের তীক্ষ্ণ রশ্মি ধরণীতে প্রবেশ করেছে মাত্র। চুলোর সামনে দাঁড়িয়ে রুটি বেলছে হুমায়রা। মনটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ফুরফুরে মেয়েটার। প্রভাতের সূচনা লগ্নটা আজ হুমায়রা কৃষাণ দুজনেরই নামাজ কালাম দিয়ে শুরু হয়েছে। আজ থেকে কোরআন তেলাওয়াত শিখা শুরু করে দিয়েছে কৃষাণ। পড়ার গতি জানান দিচ্ছে অল্প দিনের মধ্যেই তেলাওয়াত সম্পূর্ণ শিখে ফেলতে পারবে সে। মাদ্রাসা মসজিদে না গেলেও ছোটবেলায় ইসলাম শিক্ষা বই পড়ে কোরআনের প্রাথমিক বিষয়গুলো হরফ হরকত সম্পর্কে খানিক ধারণা আছে তার। এই জন্য শেখাটা আরো সহজ হয়ে উঠেছে। ইবাদত শেষে আজকেও দুজনে ঘুরতে বেরিয়েছিল ঘুমন্ত শহরে। অতঃপর দীর্ঘ বাইক রাইডিংয়ের পর মাত্রই বাসায় ফিরেছে। 9টার দিকে কৃষাণ বেরিয়ে পড়বে। এখন হুমায়রার সাথে বসে নাস্তা বানানোতে একটু আধটু সাহায্য করছে সে। এই যেমন আলু ভাজির জন্য পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কাটছে ছুরি দিয়ে। কাজের ফাঁকে এসে প্রশ্ন ছুড়ল, ফেরারি মানব যে আমার আইডি অর পেজ, এটা তুই জানলে কি করে? প্রথমে অর্ণার সব কাণ্ড কারখানা বলে হুমায়রা। ওই দিন থেকেই আমার অনেকটা সন্দেহ হয়েছিল। আর পরদিন যখন আপনি বলেছিলেন মামুনি আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তখন শিওর হয়ে যায় যে ব্লকে থাকা ফেরারি মানবী আমার বখাটে স্বামী। কৃষাণ মৃদু হাসে। পৃষ্ঠে বলে না কিছুই। হুমায়রাও মুচকে হাসে। কিছুক্ষণ দুজন নীরব রয়। মিনিট খানেক যেতেই হুমায়রা বলে ওঠে, একটা কথা রাখবেন? কি কথা? ইকরার নাম্বারটা একটু দিন না, ওর সাথে একটু কথা বলবো। দরকার নেই। ওর সাথে কথা বলে কি হবে? বাড়ি থেকে বেরোনোর দিন
সকালে একটু কথা বলেছিলাম। এখন শরীরের অবস্থা ভালো ছিল না তখন ওর। এরপর থেকে আজও আর কথা হয়নি। কথা না হয় ভালো। ওই বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চাই না আমি। ওকে ফোন দিলে বাকিদের কাছেও আমার তথ্য চলে যাবে। আমি ওদের কাছে চিরকাল ফেরারেই থাকতে চাই। ইকরা কাউকে বলবে না, আমি নিষেধ করে দিব। হোমায়রা, আর কোনো কথা শুনতে চাই না এই ব্যাপারে। যদি এত কিছুর পরে আমার কথা না মানিস তাহলে কিছু করার নেই। আর মানলে কখনো আমার সামনে বাড়ির কারোর নাম মুখে আনবি না। দমে গেল রমণী। বিরস মুখে কিছুক্ষণ মানুষটার পানে তাকিয়ে থেকে চুপচাপ কাজে মনোযোগ দিল। মুখে আর টু শব্দটি করল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হুমায়রার কপালে চুমু এঁকে বাসা থেকে বেরিয়ে পড়ল কৃষাণ। বারান্দা দিয়ে মানুষটার প্রস্থান দেখে গেল হুমায়রা। পরপর মিঠুকে পাশে রেখে গতকাল রাতে কৃষাণের আনা হাদিসের বইগুলো নিয়ে বসল। অতঃপর দিনের বাদবাকি নিঃসঙ্গ সময়টুকু হাদিসের বই পড়েই কাটানোর সিদ্ধান্ত নিল। ক্যাফেতে কৃষাণের পা পড়া মাত্রই তিন বন্ধু একসাথে বলে উঠল। কৃষাণ মির্জার আগমন, শুভেচ্ছা, স্বাগত। ওদের কথায় লাপাত্তা থাকে কৃষাণ। কোনরূপ কথাবার্তাহীন নিজের কাজে লেগে পড়ে। ফের শুনতে পায় রবির গলা। মামি কি ছেড়ে অবশেষে আসতে পারলি আমাদের কাছে? বউ পেয়ে বন্ধুদের এভাবে বলে না গেলেও পারতি মামা। আজ একটা বউ নেই বলে। গতকালই তোদের কাছে আসলাম, আবার আজকে এমন নটাঙ্কি শুরু করে দিয়েছিস কেন? তুই বাল, হাস্তাকফিরুল্লাহ। আমি ভালো হয়ে গেছি বলে তোকে কিছু বললাম না। সারাদিন পর একটুর জন্য এসে আবার 9টার আগে পুরোর, এটাই তোর আশা? আর আমরা যে তোর উপর রাগ করেছিলাম সেটাও পাত্তা দিলি না। রুমের জন্য জিনিসপত্র কিনেছিলাম, তাই ওখানে সময় লেগেছে। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু মামির সাথে আমাদের দেখা করাবি কবে সেটা বল। ওর সঙ্গে দেখা করে তোদের কি কাজ? কি কাজ মানে? যার উসিলায় জীবনে আজ এত পরিবর্তন, তার সাথে দেখা করব না? দরকার নেই, ও কোনো পরপুরুষের সাথে দেখা বা কথা বলবে না। আজ আমাদের একটা বউ নিয়ে বলে এমন করতেছিস মামা? খারাপ, শুধু বিয়েটা করিনি, তারপর থেকে আমরাও বউ নিয়ে চাঙ্গে উঠে যাব। আপাতত একটা চ্যাটসং লাগাতো সাইফুল, দুঃখ বিলাস করি। রবির অসহায় স্বরে সামান্যতম মায়াও বোধহয় হলো না কৃষাণের। উল্টো সে কড়া কণ্ঠে বলল। কোনো গান নেই, হয়তো নাশিদ, হয়তো মিজানুর রহমানের ওয়াজ লাগা। তিনজন একসাথে বিরক্তি নিয়ে তাকায় তার পানে। সেদিকে লক্ষ্য করে না কৃষাণ। ছেলেগুলোর হতাশার নিঃশ্বাস ত্যাগ করে। পরপর নিজেরাও মন দেয় কাজে। আলবি বিদেশ ফিরে গেছে বিয়ের 2 মাস পরপরই। এর আগে তাকে দিয়ে কৃষাণের যথাসাধ্য খোঁজ করিয়েছে নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম। এখন আলবি বাড়িতে না থাকলেও সে খোঁজ থেমে নেই। নিজের ভাইকে দিয়ে পুরো কুমিল্লা শহর খোঁজ করাচ্ছেন তিনি। অথচ ছেলের কোনো সন্ধান কোনোভাবেই মিলছে না। সোফায় মলিন মুখে বসেছিলেন তিনি। এর মাঝেই তার ভাইয়ের কল আসে। ভদ্রমহিলা তৎক্ষণাৎ কল রিসিভ করেন। ব্যস্ত কণ্ঠে জানতে চান। ভাইজান, কোনো খোঁজ পেয়েছেন কিষানের? না, আমার মনে হয় কিষান কুমিল্লাতে নেই, অন্য কোথাও চলে গেছে। আমি এখন কি করে ওকে খুঁজে বের করব ভাইজান? আমার যে বড্ড অশান্তি লাগছে। শান্ত হ, আমি দেখছি কি করা যায়, চিন্তা করিস না তুই। বোনকে সান্ত্বনা দিয়ে কল রেখে দেন তিনি। ইয়াসমিন বেগম সোফায় বসে থাকেন থমথমে মুখে। তক্ষুনি সেখানে উপস্থিত হয় জিনিয়া। ছোট শাশুড়ির মুখখানা দেখে খারাপ লাগে। অনুতপ্ততায় মিয়ে যায় ভিতরের সত্তা। এগিয়ে আসতেই তাকে দেখে গটগট পায়ে স্থান ত্যাগ করেন ইয়াসমিন বেগম। জিনিয়া তার প্রস্থানের দিক তাকিয়ে রয় অপরাধী মুখে। মেয়েটা এখন পুরোপুরি বুঝতে পারে তার জন্যই এত সুন্দর পরিবারটায় ভাঙন ধরেছে। আজকাল ইয়াসমিন বেগম নাজমিন বেগমের সাথেও ঠিকমতো কথা বলেন না। নিজের মতো থাকেন। আর জিনিয়ার সাথে তো কেউই কথা বলে না। নাজমিন বেগমও তাকে এখন আগের মতো ভালোবাসে না। আপাতত একেবারে নিঃসঙ্গ হয়ে থাকে মেয়েটা। এই নিঃসঙ্গতা তাকে বুঝায়। তার অহংকারই তাকে সবার থেকে দূরে করে দিয়েছে। সে এখন ক্ষণে ক্ষণে অনুতপ্ত হয়, তবে কারো কাছে ক্ষমা চাওয়ার সুযোগই পায় না। মন থেকে চায় কৃষাণ হুমায়রা ফিরে আসুক, বাড়িটা আবারও হাসি খুশিতে পরিপূর্ণ হোক। ওরা এলেই ওদের কাছে ক্ষমা চেয়ে নেবে সে। আসলে হুমায়রা তার বিপরীত সত্তা হওয়ায় প্রথম দিকে বেশ অসহ্য লাগতো তার। সে যতটা স্টাইলিশ, আধুনিক হুমায়রা তার সম্পূর্ণ বিপরীত। এসব কিছু পরিহার করতো সে, যার দরুন জিনিয়ার রাগ লাগতো মেয়েটাকে। কিন্তু এখন সেই রাগ আর নেই, বরং সে পণ করেছে হুমায়রা কখনো ফিরে এলে তাকে পুরোপুরি নিজের ছোট বোনের মতো করে আপন করে নেওয়ার চেষ্টা করবে। তবে সেই দিন আদৌ আসবে কিনা সন্দেহ। মাগরিবের সালাত শেষে রুমে বসে তাসবিহ জপছে ইকরা।
এর মাঝে এক গাদা ফল নিয়ে রুমে প্রবেশ করেন ফরিদা বেগম। বাচ্চাটা পেটে আসার পর থেকেই ছেলের বউয়ের প্রতি অত্যাধিক যত্নশীল হয়ে গেছেন তিনি। এ কটা মাসে কাজের মধ্যে সামান্য হাত লাগানোরও সুযোগ দেননি মেয়েটাকে। উল্টো নিজের হাতে যত্ন করে সারাদিন এটা ওটা খাইয়ে দেন। প্লেটে বেশ কয়েক রকমের ফল কেটে ইকরার নিকট এগিয়ে আসেন তিনি। বলেন, তোমাকে দেখি না বলে খাওয়ায় যাওয়া না খেলে ভেতরের সত্তাটা পুষ্টি পাবে কোথা থেকে শুনি? সারাদিন তো খেয়েই কাটে আম্মাজান, আর কত খাবো? এ সময় বেশি বেশি খেতে হয়, নয়তো পরে মা বাচ্চা দুজনেরই অনেক সমস্যা হয়। আর তুমি তো পাখির দানার মতো দুলুকমা ভাত খাও, এগুলো করলে হবে নাকি? তাড়াতাড়ি ফলগুলো খেয়ে শেষ করো, আমি এসে যেন দেখি প্লেট খালি। আম্মাজান এখন খেতে পারবো না, পেট ভরা। আমি কোনো কথা শুনতে চাই না। বলেই চলে যান তিনি। ইকরা ঠোঁট উল্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপরই তৃপ্তিময় হাসে। মায়ের কথা মনে পড়ে আপনা আপনি, তবে নিজেকে সামলে নেয় সে। অতঃপর খাওয়ায় মনোযোগ দেয়। গতকালের মতো আজও একই সময় বাসায় ফিরে কৃষাণ। সাথে করে হাদিসের বই আর ফুল আনতে ভুলে না। হুমায়রা অবাক হয়। কিছু বলার আগেই মানুষটা তার কপালে ঠোঁট ছোঁয়ায়। অমনি স্থির হয়ে যায় রমণী, কথা বাড়ানোর আর সুযোগ পায় না। অতঃপর নিয়ম মাফিক কাটতে থাকে সময়। ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যায় দিনের পর দিন। জানি পর্ব ছোট হয়েছে, তবে আমার কিছু করার নেই। বড্ড তাড়াহুড়ো করে লিখেছি কি না? একটু রেসপন্স করবেন সবাই, তাহলে আপনাদেরকে একটা করে দেশি টমেটো দিব।